আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে এই সংবাদ শিরোনাম। মধ্যরাতে দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনো নেভেনি আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। উপসচিব হিসেবে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানোর প্রস্তাবকে ষড়যন্ত্র মনে করছেন অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারা। সংস্কার কমিশনের পদত্যাগ দাবি। অন্তর্বর্তী সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, অভিযোগ বিএনপির সিনিয়র নেতাদের। আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি। এবং চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় নাবিক ইরফান 7 দিনের রিমান্ডে। মাস্টারের উপর ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড বলছে র্যাব। বিচারের দাবিতে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে বুধবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে যায় 7 নম্বর ভবনের অধিকাংশই। খবর পেয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। এ সময় ফায়ার সার্ভিসের এক কর্মীও ট্রাক চাপায় গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে সেই ফায়ার সার্ভিস কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খায়রুল ইসলামের রিপোর্ট। সচিবালয়ের 7 নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের পাশাপাশি কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে সচিবালয় এলাকা। এ সময় আগুন নেভানোর কাজ করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয় ফায়ার সার্ভিসকে। আমি দেখতেছি যে ফায়ার সার্ভিস তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এখন এখানে ধরেন এই যে এই প্যাসেজটা একটু ছোট, একটু আগে ফায়ার সার্ভিসের একজনের সাথে কথা হলো, মানে গাড়িগুলো তো বড়, তো এই প্যাসেজগুলো ভিতরে ভিতরে এইখানে একটা পকেটে, ওইখানে একটা পকেটে, বিভিন্ন পকেটে এক জায়গায় মানে থেমে গিয়ে আবার আরেক জায়গায় নতুন করে লাগতেছে। সুতরাং গাড়িগুলো ঘুরিয়ে ওই পকেটে নিয়ে রোডগুলো তো কোথাও কোথাও ন্যারো সেট করাতে ওনাদের কিছু কিছু অসুবিধা হচ্ছে আর কি। তবে সাধারণ জনগণের দাবি, দেশের গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার জন্যই পরিকল্পিতভাবে লাগানো হয়েছে এই আগুন। একজন ফায়ার ফাইটার তার কাজের জন্যই একটা পাইপ এই গাড়ি থেকে নিয়ে এই রাস্তার এপাশে যাচ্ছিল। এপাশে পানির একটা উৎস পাওয়া গেছে। সে যাওয়ার সময় জাস্ট একটা ট্রাক আসতেছিল, হাত সিগন্যাল দিছে, কিন্তু গাড়ি দাঁড়ায় নাই, তার উপর দিয়ে মেরে চলে গেছে। যাবতীয় কাগজপত্র নথিপত্র এখানেই থাকে, এখান থেকে সচিবরা বাংলাদেশে পরিচালনা করে। ঠিক সেই জায়গায় আগুন লেগেছে, এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না। বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার পর এত কাছে হেডকোয়ার্টার থাকা সত্ত্বেও ফায়ার সার্ভিসের তার এত বিলম্ব, এটা সম্পূর্ণ সুপরিকল্পিত এবং এটাকে আমরা ষড়যন্ত্র মনে করছি একজন দেশের নাগরিক হিসাবে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থা আগুন নেভানোর কাজে সহযোগিতা করছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকে 50%, অন্য ক্যাডার থেকে 50% পদোন্নতির প্রস্তাবকে ষড়যন্ত্র বলে মনে করছেন অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারা। এর মাধ্যমে জনপ্রশাসন সংস্কার কমিশন বিভিন্ন ক্যাডারকে মুখোমুখি দাঁড় করিয়েছে বলে অভিযোগ তাদের। সংস্কার কমিশনের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা। রাজধানীতে এক প্রতিবাদী সভায় এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ডেপুটি সেক্রেটারি লেভেলে পরীক্ষা হবে, সেখানে সবাই পরীক্ষা দিতে পারবে। পার্সেন্টেজও এখন 50-50 হয়ে যাবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের এমন বক্তব্যের পর বিভিন্ন ক্যাডারের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ক্ষোভে ফুঁসছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এই আমলাতন্ত্র টিকাতে এই 50-50 বন্টন বৈষম্যমূলক এবং বৈষম্যমূলক। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রমোশন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছে? কিভাবে সিভিল সার্ভিসকে আরো ফাইন টিউনিং করা যায়, কিভাবে তাকে ভালো থেকে প্রোটেকশন দেওয়া যায়, অন্যায়কারী দুর্বৃত্তকে শাস্তি দেওয়া যায়, এবং কোনোভাবেই যেন সিভিল সার্ভিস কোনো ব্যক্তির দাসে পরিণত না হয়, সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া হয়। তাদের যুক্তি, গত 3টি নির্বাচনে ভোট কারচুপির সাথে শুধু অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারাই নন, জড়িত ছিলেন অন্যরাও। তাই শুধু একটি ক্যাডার সংস্কার নয়, রাজনৈতিক চাপে যাতে অনৈতিক কাজ করতে না হয় সে বিষয়ে সংস্কার প্রয়োজন। 2014, 2018 এবং 2024-এ বাংলাদেশে যে ন্যাক্কারজনক নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনে প্রশাসন কোনো ভূমিকা পালন করেনি, বরং কোলাবোরেটরের ভূমিকা পালন করেছিল। তাহলে যদি আমরা বলি জনপ্রশাসন সংস্কার করব,
তাহলে হোয়াই নট আদার ক্যাডার্স? সিভিল সার্ভিস একটা এমন একটা হওয়া উচিত যে এরা না ইচ্ছা করলেও যেন এদেরকে ইউজ করা না যায়, বা এরাও যেন ইচ্ছা করলে নিজেরা ইউজ করার মতো প্রেক্ষাপট তৈরি করতে না পারে। জেলা প্রশাসকদের হাতে পুলিশের এসপি পর্যন্ত এসিআর তৈরির সুযোগ রাখা সহ ক্ষমতা বাড়ানোর দাবি প্রশাসন ক্যাডারের। এসব বিষয়ে দ্রুত সমাধানের তাগিদ দেন আলোচকরা। ওই সিভিল প্রশাসনকে দুর্বল করার জন্য এসপিদের উপর থেকে ডিসির এসিআর সরিয়ে নেওয়া হয়েছে। থানা ইন্সপেকশন করতে পারতো ইউনোরা, আজকে ইউনোরা কি থানায় ইন্সপেকশন করতে পারে? স্যারই তো ঠিক মতো ডাকে না। আমাদের প্রমোশন নির্ভর করে একটা গোয়েন্দা বাহিনীর সর্বনিম্ন স্তরের পর্যায়ের লোকের রিপোর্টের উপরে। এই জনপ্রশাসন সংস্কার কমিশন, এই কমিশনের প্রায় সদস্যই বিতর্কিত। এই কমিশনে আরো একজন সদস্য হয়েছে মুহিত চৌধুরী সাহেবের খুবই কাছের লোক, এবং তাকে দিয়ে তার এই বয়সেও অনেক অনৈতিক কাজ করানো হয়। এই কমিশনের পদত্যাগ চাচ্ছি, এবং এই কমিশনের রিপোর্ট আর দেওয়ার দরকার নেই বলে আমি মনে করছি। গত 15-16 বছরে যে অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে প্রশাসনিক কর্মকর্তাদেরকে নিয়ে, যে অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে আপনাদের নিয়ে, আমি আশা করব আগামী দিনে একজনও সরকারি কর্মকর্তা যাতে কোনো বৈষম্যের শিকার না হয়। বৃহস্পতিবার জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে বৈঠকে বসবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার করে 2025 সালের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার মন্তব্য করে বিএনপি এই নেতা বলেন, সরকারের মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এছাড়া সংস্কারের নামে বছরের পর বছর ক্ষমতায় থাকতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলেও জানান তিনি। আরেক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এম জাহিদ হোসেন বলেন, আগামী বাংলাদেশ বিনির্মাণে জনগণের আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। আমি যদি জনগণকে এম্পাওয়ার করি, জনগণকে ক্ষমতায়। জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে দেশের চলমান সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না। ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খল পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেই জন্য দরকার জনগণের কাছে দায়ী জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। এছাড়া তিনি বলেন, স্বৈরাচারী হাসিনার পথ অনুসরণ করেই বর্তমান সরকার বিচারক নিয়োগ করেছেন, ফলে বিচার বিভাগীয় সংস্কার এখনো হয়নি। তারা ওই হাসিনার পথ অনুসরণ করে তারা তাদের বিচারক নিয়োগ করছেন, তারা নির্বাচন কমিশনে নিয়োগ করেছেন, তারা দুর্নীতি দমন কমিশনে তারা লোক নিয়োগ করেছেন। এগুলো সবই হচ্ছে হাসিনার পরিত্যক্ত মডেল। এদিকে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন বলেন, নির্বাচনের নামে দীর্ঘদিন দেশের মানুষের সাথে আওয়ামী লীগ প্রহসন চালিয়েছে, তাই অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত জনগণের অধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া। জাতি 36শে আগস্ট ঐক্যবদ্ধ ছিল দেখেই স্বৈরাচার পালিয়েছে, কাজে ঐক্য ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য যেটি প্রয়োজন, কমন এনিমি সেটি আইডেন্টিফাই করুন এবং দ্রুততার সঙ্গে জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দিন, প্রয়োগের সুযোগ দিন। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে। এছাড়া দেশ এবং দেশের বাইরে স্বৈরাচারীরা ষড়যন্ত্র করছে জানিয়ে অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আর পলাতক স্বৈরাচার ও বাংলাদেশ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডন যেতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এটিএন বাংলাকে টেলিফোনে এ তথ্য জানিয়েছে তার ব্যক্তিগত সহকারী ABM আব্দুস সাত্তার। বেগম জিয়ার সফর সঙ্গী হচ্ছেন 15 জন। এ তালিকায় রয়েছেন পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নার্স ও দলের কয়েকজন নেতা। লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠবেন বেগম খালেদা জিয়া। পরে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাবেন সাবেক প্রধানমন্ত্রী। প্রায় 80 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। সফরে বেগম জিয়ার লিভার প্রতিস্থাপন করা হতে পারে। বোর্ডের পরামর্শক্রমে ইনশাআল্লাহ জানুয়ারি প্রথমার্ধে ইউকেতে নিয়ে যাওয়ার
প্রস্তুতি চলছে, যদিও ওনার যাত্রার সঠিক তারিখ এখন পর্যন্ত নির্ধারিত হয় নাই। যথাসময়ে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দীর্ঘদিন বেতন ভাতা ও ছুটি না পাওয়া এবং খারাপ ব্যবহারের ক্ষোভ থেকে নাবিক আকাশ মণ্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ একে একে 7 জনকে নৃশংসভাবে খুন করেন। এর আগে বাগেরহাটের চিতলমারি থেকে ইরফানকে গ্রেফতার করে র্যাব। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাঁদপুর নৌ পুলিশের পরিদর্শক কামাল খা আকাশকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিককে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনার 3 দিনের মধ্যে মূল আসামিকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেপ্তার করে র্যাব। কুমিল্লায় র্যাব 11-এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন সংবাদ সম্মেলনে জানান, আল বাখেরা জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া 8 মাস ধরে বেতন দিচ্ছিলেন না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আকাশ মণ্ডল ইরফান জানান, ঘুমের ওষুধ খাওয়ানোর পর অচেতন করা হয় জাহাজের মাস্টার সহ 8 নাবিককে। পরে চাইনিজ কুড়াল দিয়ে কোপানো হয় মাস্টারকে। অন্যরা দেখে ফেলায় তাদেরও কোপান ইরফান। মণ্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী মূলত জাহাজের মাস্টারের উপর ক্ষোভের কারণেই তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা, এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দিবে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। এদিকে 7 খুনের ঘটনায় চাঁদপুরের হাইমচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে জাহাজ মালিকের পক্ষে মাহবুব মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় শিল্প মন্ত্রণালয় ও চাঁদপুরের স্থানীয় প্রশাসন থেকে পৃথক 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। র্যাব জানায়, গ্রেপ্তার আকাশ মণ্ডলের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে। একটি মাঝির নৌকা দ্বারা সে চরে গিয়ে অবস্থান করে এবং সেইখান থেকে আত্মগোপনে চলে যাওয়ার উদ্দেশ্যে বাগেরহাটে গমন করে। গত সোমবার চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ঈশানবালা খালের মুখে নোঙর করে রাখা সারবাহী জাহাজে 7 জনকে কুপিয়ে হত্যা করা হয়। সুকানি জুয়েলের শ্বাসনালী কেটে যাওয়ায় মারাত্মক আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কোনো ধর্মে ভেদাভেদ নেই, সবাই মিলেমিশে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সন্ধ্যায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে রাজধানীর কাকরাইলে সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল চার্চ পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অলরেডি একজন ধরা পড়ছে এবং তাদের প্রত্যেকের মোবাইল ফোনে পাওয়া গেছে। আমরা হয়তো সাবধান, তাদের তো কথাবার্তা হচ্ছে এবং আমরা প্রকৃত ঘটনাটা আস্তে আস্তে উদ্ধার করতে পারছি। 53 বছর যাবৎ দেশের নদী ও প্রকৃতি দূষিত হয়েছে, এখন সেই দূষণ মুক্ত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বন, পরিবেশ, জলবায়ু ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এছাড়া ঢাকা শহরে 21টি খালকে সংযুক্ত করে ব্লু নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন রেজওয়ানা। সন্ধ্যায় রাজধানীর তেজগাঁয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমস্যা আপনি 1 বছরে সমাধান করতে পারবেন, কিন্তু সমাধানের প্রক্রিয়াটাও যদি আমরা শুরু করে দিয়ে যেতে পারি, যদি জনগণকে বুঝাতে পারি যে কেন এই সমাধানগুলো দরকার এবং এই সমাধানগুলো সম্ভব, তাহলে আমার মনে হয় একটা কাজ হবে। ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহাব ফেয়ার। পছন্দমতো ফ্ল্যাট ও কাঙ্ক্ষিত প্লটের বুকিং এর পাশাপাশি রেডিমেড ফ্ল্যাটও কিনছেন অনেকে। মাঝারি সাইজের ফ্ল্যাটের বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। রিহাব কর্তৃপক্ষ আশা করছে এবারের মেলায় 400 কোটি টাকার বেশি ফ্ল্যাট ও প্লট বিক্রি হবে। শারফুল আলমের রিপোর্ট। রাজধানীর আগারগাঁয়ে চলছে আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহাব ফেয়ার। নিজেদের সামর্থ্যের মধ্যে ফ্ল্যাট ও প্লট খুঁজতে নগরবাসীর ভিড় বাড়ছে সেখানে। স্বাদ আর সাধ্যের মধ্যে পছন্দের লোকেশনে নিজের ঠিকানা খুঁজে নিচ্ছেন অনেকেই। 1500 1550-এর মধ্যে স্কয়ার ফিটের মধ্যে, বেশি বড় না, এরকমের মধ্যে নিচ্ছি। গতকালকে তুলনায় আজকে আমাদের ক্লায়েন্টের
আনাগোনাটা একটু বেশি, মিড রেঞ্জের ক্লায়েন্টগুলো একটু বেশি পাওয়া যাচ্ছে। ঢাকা শহরের সবচেয়ে বড় বিল্ডিং ৪৫ তলা বিল্ডিং, যেটার মাটির নিচে আছে ৬টা বেসমেন্ট, ওটা হচ্ছে আমাদের মেলার প্রধান আকর্ষণ। 5 দিনের রিহ্যাব ফেয়ারের ফ্ল্যাট ও প্লট বুকিংয়ে আবাসন প্রতিষ্ঠানগুলো দিচ্ছে চমকপ্রদ সব ছাড়। স্পট বুকিং দেয়, সাথে সাথে আমরা একটা অ্যাপল ল্যাপটপ ফ্রি দিচ্ছি। এছাড়া এককালীন পেমেন্টের সাথে আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি। মেলা উপলক্ষে পূর্বাঞ্চলে আমাদের প্রজেক্টে যে কোনো গ্রাহক প্লট বুকিং দিলে আমরা সর্বোচ্চ 10% ডিসকাউন্ট দিচ্ছি শুধুমাত্র রিহ্যাব ফেয়ার 2024-এর আয়োজনের কারণে। কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে গৃহায়ন ও সহায়ক শিল্প বিকাশে এমন আয়োজন অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকেই। আমরা চাচ্ছি কম দামে ভালো জিনিস, ওনারা ভালো জিনিস আর একটু বেশি দাম চাচ্ছে। বাংলাদেশে আমরাই সর্বোচ্চ এবং 700 ppm আমরাই দিয়ে থাকছি। ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ এই রিহ্যাবে আমরা সাড়া পাচ্ছি এবং আমাদের যথেষ্ট পরিমাণ অর্ডার হচ্ছে। 2 বছর ধরে মেলা হয় না এবং এই একই ছাদের নিচে আপনি শুধু একটা, এখানে ছোট বড় বিভিন্ন কোম্পানি, তাছাড়া ব্যাংক ফ্যাসিলিটি, কয়েকটা ব্যাংক আছে, তারপর বাথরুম ফিটিংস, মুজাহিবিন, অন্যান্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ইন্ডাস্ট্রিগুলো এখানে আছে। আমরা যে টার্গেট করছি 400 কোটি টাকা, আশা করছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এটা অতিক্রম করবে। মেলায় ভবন নির্মাণ সহায়ক ও আর্থিক সব মিলিয়ে মোট 220টি স্টল অংশ নিচ্ছে। 5 দিনের আবাসন মেলা চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার পার্টেক্স খেলার খবর। বিপিএল এ চিটাগং কিংসের দায়িত্ব নিতে এসেছেন অস্ট্রেলিয়ান শন টেইট। দীর্ঘ 9 বছর পর এবার বিপিএল এ ফিরেছে এই ফ্র্যাঞ্চাইজিটি। শিরোপার লড়াইয়ে শক্তিশালী দল গড়তে তারা প্রধান কোচ হিসেবে নিয়েছে সাবেক অস্ট্রেলিয়ান তারকা শন টেইটকে। মঙ্গলবার রাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন টেইট। সবকিছু ঠিক থাকলে 27 ডিসেম্বর থেকে মাঠের অনুশীলনে দেখা যাবে তার দলকে। আরেক ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাতে আসবেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। দলটির মালিক মিজানুর রহমান বলেন, আগামী 27 তারিখেই বিপিএল এ খেলতে বাংলাদেশে পা রাখবেন শাহিন আফ্রিদি। সেদিনই তার ফরচুন বরিশালের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। শুরুর দিকে 5 থেকে 7টি ম্যাচ খেলবেন ওয়ানডে র্যাঙ্কিং এর দ্বিতীয় স্থানে থাকা এই পেসার। আইসিসি র্যাঙ্কিং এ ক্যারিয়ার সেরা অবস্থানে উঠলেন অলরাউন্ডার মেহেদী হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সেরা ক্রিকেটার ফিরেছেন আইসিসি টি20 বোলারদের র্যাঙ্কিং এর শীর্ষ 10-এ। এছাড়া তাসকিন আহমেদ, রিশাদ হোসেন সহ আরো কয়েকজন ক্রিকেটারও উঠে এসেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে। ওয়েস্ট ইন্ডিজে মেহেদীর 3 ম্যাচের সিরিজে নেন 8 উইকেট। তাতে 13 ধাপ এগিয়ে বোলারদের তালিকা 10 নম্বরে উঠে আসেন তিনি। এই অফ স্পিনের পরেই র্যাঙ্কিং এ তাসকিনের অবস্থান। 7 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 11 নম্বর অবস্থানে তাসকিনের। লেগ স্পিনার রিশাদের অবস্থান 17-তে। দর্শক, শেষ কয়েকে সংবাদ শিরোনাম আরেকবার। মধ্যরাতে দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনো নেভেনি আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। উপসচিব হিসেবে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানোর প্রস্তাবকে ষড়যন্ত্র মনে করছেন অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারা। সংস্কার কমিশনের পদত্যাগ দাবি। অন্তর্বর্তী সরকারের মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, অভিযোগ বিএনপি সিনিয়র নেতাদের। আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি। এবং চাঁদপুরে জাহাজের 7 খুনের ঘটনায় নাবিক ইরফান 7 দিনের রিমান্ডে। মাস্টারের উপর ক্ষোভ থেকে হত্যাকাণ্ড বলছে র্যাব। বিচারের দাবিতে বিক্ষোভ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।